আন্টি পড়ানো শেষে তোমার সব কথা শুনবো। দেখো বাড়িতে উপস্থিতি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আগে আন্টি পড়াও। সবাই আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে, আর পিছন থেকে আব্বুও বারবার আংটি পরিয়ে দিতে বলছেন। এদিকে রিয়াও ওর হাতটা সেই কখন থেকে আমাদের সামনে এনে রেখেছে। এক কথায় এখন সব দিক দিয়েই ফেঁসে গেছে। তারপর বাধ্য হয়ে রিয়ার আঙ্গুলে আংটিটা পরিয়ে দিলাম। রিয়াকে আংটি পরানো হয়ে গেলে আব্বু আরেকটা আংটি এনে রিয়ার হাতে দিয়ে বললেন আংটিটা আমায় পরিয়ে দিতে। রিয়া 1 সেকেন্ডও দেরি না করে আংটিটা আমার আঙ্গুলে পরিয়ে দিল। আংটি পরানো হলে উপস্থিত সবাই করতালি বাজিয়ে আমাদের অভিনন্দন করতে লাগলো। তারপর আব্বু একটা ছুরি এনে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এই নাও, এবার কেক কাটো। আমি কিছু না বলেই ছুরিটা নিয়ে কেক কাটতে লাগলাম। সবাই আমাকে জন্মদিনে উইশ করছে। কেকটা কেটে আম্মুকে খুঁজতে লাগলাম। দেখলাম আম্মু আমার পাশেই দাঁড়িয়ে আছেন। এতক্ষণ ধরে খেয়াল করিনি, কারণ মাথায় কিছুই কাজ করছিল না। তারপর আম্মুর কাছে গিয়ে আম্মুকে কেকের পিসটা খাইয়ে দিলাম। এরপর আব্বুকে সাথে মিলিও একটু কেক কেটে আমাকে খাইয়ে দিল। সবাইকে তো কেক খাইয়ে দিলে, আমাকে খাইয়ে দেবে না? রিয়ার কথা শুনে কি করবো আমি বুঝে উঠতে পারছি না। কি হলো, রিয়া মামনিকে কেক খাইয়ে দাও। দিচ্ছি বলে একটু কেক কেটে রিয়াকে খাইয়ে দিলাম। রিয়াও একটু কেক কেটে আমায় খাইয়ে দিল। যদিও ওর হাতে কেক খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, বাট এত মানুষের সামনে যদি ওর হাতের কেক না খায় তাহলে অন্যরকম দেখায়, তাই খেতেই হলো। পার্টিতে আব্বুর অনেক বন্ধুরা এসেছেন, আমজাদ আঙ্কেলও এসেছেন ওনার ফ্যামিলি নিয়ে। বাট মায়া কোথায়? তাকে তো কোথাও দেখছি না। সারা বাড়ি মায়াকে খুঁজতে লাগলাম, বাট কোথাও পেলাম না। হতাশ হয়ে রুমে চলে আসলাম। পার্টিতে আসা লোকেদেরকে এখন খাওয়ানো হচ্ছে। রুমে বসে আছি, এমন সময় মিলিয়ে এসে রুমে ঢুকলো। এই দেখো, আমি তোমার সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে বসে আছো। আমায় কেন খুঁজছিস? তোমার জন্মদিনের গিফটটা দিব বলে। লাগবে না তোর গিফট, যা ভাগ এখান থেকে। বারে, আজ আমার ভাইয়ার জন্মদিন আর আমি তাকে গিফট দিব না? এটা কি করে হয়? কিছু বললাম না। এই নাও তোমার গিফট। একটা বক্সে গিয়ে দিয়ে মিলি বললো কথাটা। আমি তাকে বললাম, কি আছে এতে? খুলেই দেখো না। কিছু না বলে বক্সটা খুলতে লাগলাম। বক্সটা খুলতেই আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ বক্সের ভিতরে একটা সুন্দর হাত ঘড়ি রাখা। ঘড়িটার ভিতরে নিজের নাম দেখতে পেয়েও আরো অবাক হয়ে গেলাম। কি হলো, ঘড়ি পছন্দ হয়নি? একটু না, কি সব ফালতু ঘড়ি এনে দিয়েছিস? এইসব ঘড়ি মানুষে পরে? হ্যাঁ, সত্যিই তোমার পছন্দ হয়নি? বললাম তো না, নিয়ে যা তোর ঘড়ি। বলেই ঘড়িটা আমি বিছানার উপরে ফেলে দিলাম। কিছু না বলে ঘড়িটা তুলে ঘর থেকে চলে যেতে লাগলো। তখনই আমি পেছন থেকে মিলির হাত ধরে ফেলি। ওই কোথায় যাস? যেখানে ইচ্ছা সেখানে যাব, তাতে তোর কি? হাত ছাড় আমার। যাওয়ার আগে আমার ঘড়িটা তো দিয়ে যা। কেন দেবো? হ্যাঁ, ঘড়িটা তো তোর পছন্দ হয়নি, তাহলে ঘড়ি নিয়ে কি করবি? কে বললো পছন্দ হয়নি? আমার বোন নিজে আমার জন্য ঘড়ি কিনেছে, সেটা আমার পছন্দ হবে না কেন? তাহলে আগে কেন বললি যে ঘড়িটা তোর পছন্দ হয়নি? ওটা তো তোকে রাখানোর জন্য বলছিলাম। কুত্তা, বান্দর, হনুমান, বিলাই, ইঁদুর, জানিস তোর কথা শুনে আমার কতটা কষ্ট পেয়েছি? কতটা পেয়েছিস বল একটু শুনি। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ওকে ওকে ওকে, সরি, আর এমনটা হবে না। এবার আমার ঘড়িটা হাতে লাগিয়ে দে, দেখি কেমন লাগে। হাত দাও, আমি পরিয়ে দিচ্ছি। কিছু না বলে হাতটা এগিয়ে দিলাম। মিলিও আমার হাতে ঘড়িটা পরিয়ে দিল। বাহ, খুব সুন্দর ঘড়ি তো। তা ঘড়িতে আমার নাম দিলে কিভাবে? আর ঘড়ি কেনা টাকা পেলি কোথায়? যে দোকান থেকে ঘড়ি কিনেছি সেই দোকানের আঙ্কেলকে অনেক রিকোয়েস্ট করে ঘড়ির ভেতরে তোমার নামটা দিয়েছি। আর কয়েকদিন আগে যে তোর থেকে টাকা মেরে নিয়েছিলাম সেই টাকা থেকেই ঘড়িটা কিনেছি। হ্যাঁ, তুই তো অনেক বড় মাপের বাটপার। আমার টাকা নিয়ে আমাকে ঘড়ি গিফট দিস। তুমি তো আমায় টাকা দাও না, তাই একটু বাটপারি করেই টাকা নিতে হলো। আর ঘড়ির পেছনে অর্ধেক টাকাই খরচ হয়ে গেছে। 200 টাকা দিতে হয়েছে দোকানদারকে ঘড়ির ভেতরে তোমার নাম দিতে। সব মিলিয়ে 1000 টাকা খরচ হয়েছে, আর বাকি টাকা আমি খেয়ে ফেলেছি। সারাদিন তো ঘরে বসে বসে খেতেই থাকিস, তো এত তাড়াতাড়ি এত টাকা কিভাবে খেলি? যেভাবে ইচ্ছা সেভাবে খেয়েছি। সব তোমায় ভাঙিয়ে বলতে হবে নাকি? হ্যাঁ, বলতেই পারিস, এতে প্রবলেম কি? হুম, বলা যাবে না। ওকে, বলা লাগবে না। তা আম্মু কোথায় দেখেছিস? রান্নাঘরে কাজ করছে। কেন? একটু ডেকে দিবি আম্মুকে, কিছু কথা বলার ছিল। আচ্ছা, আমি আম্মুকে গিয়ে বলছি বলে এই রুম থেকে বেরিয়ে গেল। মিলির সাথে কথা বলে এতক্ষণ ধরে মনেই ছিল না যে আজ আমার রিয়ার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে। এখন সেই বিষয়ে আম্মুর সাথে কথা বলার জন্য মিনিকে পাঠালাম আম্মুকে নিয়ে আসতে। কিছুক্ষণ পর আম্মু আসলেন আর বললেন, কিরে মিলি বললো তুই নাকি আমায় ডেকেছিস? হ্যাঁ আম্মু, তোমার সাথে কিছু কথা আছে।
আগে বসো এখানে। কি বলবি বল, কি বলবি তাড়াতাড়ি বল, আমার হাতে এত সময় নেই। রিয়ার সাথে আজ আমার এঙ্গেজমেন্ট হবে, এটা তোমরা আমায় আগে জানালে না কেন? তোর বাবা আর তোর শুয়েব আঙ্কেল মিলে ঠিক করেছে তোর আর রিয়ার বিয়ে দেবে। এইসব ব্যাপারে আমিও জানতাম না। গতকাল রাতে তোর আব্বু আমায় এসব বললেন, আর তোর আব্বু আমায় বলে রেখেছেন যে এইসব যেন তোকে না বলি। আর তাই তোর আব্বু ঠিক করলেন তোর জন্মদিনের সাথে তোদের দুজনের এঙ্গেজমেন্টটাও করে ফেলবেন। যে মেয়েকে ভালো করে চিনিও না সেই মেয়ের সাথে কিভাবে সারাটা জীবন কাটাবো? না আম্মু, আমি এই বিয়েটা করতে পারবো না। তুমি প্লিজ আব্বুকে বলে এই বিয়েটা ক্যান্সেল করে দাও প্লিজ। আরে বিয়ে এখন হচ্ছে নাকি? বিয়ে তো অনেক দেরি আছে। বিয়ের আগে তোরা দুজন একে অপরকে ভালো করে জেনে নিবি, তাহলেই তো হবে। আর রিয়া মেয়েটাও অনেক ভালো, সেও তোর মতো ইংল্যান্ড থেকে পড়াশোনা করেছে, তোদের দুজনকে ভালোই মানাবে। তুই থাক, আমি নিচে গেলাম, এমনিতেই অনেক কাজ পড়ে আছে। কিন্তু আম্মু, আমার একটা কথা। আরে আম্মু, আরে শুনে তো যাও। দূর, চলেই গেলেন। রিয়াকে আমারও ভালো লাগে, কিন্তু যাকে মন দিয়ে ফেলেছি তাকে ছেড়ে কিভাবে অন্য মানুষের সাথে ঘর বাঁধবো? রুমে বসে বসে শুধু মায়ার কথাই ভাবছি। আমারই ভুল হয়েছে মায়াকে ওই দিন ফিরিয়ে দিয়ে, কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো আমার সত্যিই মনে ছিল না। মায়ার দেওয়া ডায়েরিটা খুলে না দেখলে হয়তো ছোটবেলার কথাগুলো মনেই পড়তো না। ডায়েরিটা খুলে যখন নিজের ছোটবেলার ছবিগুলোর সাথে একটা ছোট্ট মেয়েকে দেখলাম, তখনই আমার আস্তে আস্তে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। তারপর ডায়েরিটার শেষ পাতার লেখাগুলো পড়ে মায়াকে পুরোপুরিভাবে চিনে ফেললাম। ভেবেছিলাম সময় করে একদিন মায়ের সাথে দেখা করব, আর তাকে বলে দেবো আমার সব মনে পড়েছে, আমি তোমাকে চিনতে পেরেছি মায়া। কিন্তু তার আগেই সবকিছু শেষ হয়ে গেল। মায়াকে নিজে জমানো কথাগুলো আর বলতে পারলাম না। এখন বললেও কোনো ফায়দা হবে না, কারণ রিয়ার সাথে তো আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর আমার রিয়াকেই বিয়ে করতে হবে। এই কথা বলছো না কেন? এত কি ভাবছো? হালকা ধাক্কা দিয়ে আমায় বলল। হঠাৎ কারো ধাক্কায় বাস্তবে ফিরলাম। সামনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। হ্যাঁ, না মানে কিছু না। আপনি এখানে কখন আসলেন? অনেক আগেই এসেছি, আর এসে দেখলাম তুমি গভীর মনোযোগ দিয়ে কি যেন ভাবছো। তা এতক্ষণ কি ভাবছো? রিয়াকে কি মায়ের কথা বলে দেবো? এখনো তো সময় আছে, চাইলেই সবকিছু আগের মতো করা যাবে। কিন্তু মায়ের কথা বলায় রিয়া যদি না মানে, তাহলে একবার বলেই দেখি রিয়াকে কিছু হয় কিনা। হ্যাঁ, আবার কি ভাবছো? হ্যাঁ, না আসলে আপনাকে আমার কিছু কথা বলার ছিল। আমি জানি তুমি আমায় কি বলবে। এটাই তো বলবে যে হুট করে এনগেজমেন্ট হয়, তুমি আমায় মেনে নিতে পারছো না, তাই তো? সমস্যা নেই, আমরা না হয় আগে একে অপরকে ভালো করে চিনবো, তারপর বিয়ে করব। আর তুমি এখন থেকে আমায় তুমি করে বলবে, ওকে? আর এনগেজমেন্ট যেহেতু হয়ে গেছে, সো বিয়ে তোমাকে আমায় করতেই হবে। প্রথমে ভেবেছিলাম রিয়া আমার আর মায়ের ব্যাপারটা বুঝতে পেরেছে, কিন্তু তার এমন কথা শুনে বুঝে ফেলেছি সে আমায় এত সহজ ছেড়ে দেবে না। হয়তো রিয়াও আমাকে মায়ের মতো ভালোবাসে, কিন্তু আমি যাকে ভালোবাসি না তাকে কিভাবে বিয়ে করব? কিভাবে তাকে নিয়ে সারাটা জীবন পার করব? দুজনের মধ্যে যদি একজনের ভালোবাসার কমতি থাকে, তাহলে সেই ভালোবাসাটা পূর্ণতা পায় না। আমাদেরও হয়তো পাবে না, কারণ আমি মায়াকে ভালোবাসি, আর আমার সবটা জুড়েই মায়া রয়েছে। এই তুমি আবার কি ভাবছো? তোমাকে কাছে আসার পর থেকেই দেখছি তুমি কি যেন ভেবে যাচ্ছ। এত কি ভাবছো বলো তো আমায়? হঠাৎ রিয়ার কথায় ভাবনা জগৎ থেকে বাস্তবে ফিরলাম। না মানে কই কিছু ভাবছি না তো। কিছু তো একটা ভাবছো, বলো আমায় কি ভাবছো? রিয়াকে কি মায়ের কথা বলে দেব? না, আমার মনে হয় না যে মায়ের কথা শুনে রিয়াই বিয়েটা আটকাবে। আগে জেনে নিই রিয়া আমাকে বিয়ে করতে রাজি হলো কিভাবে। এই আবার কি ভাবছো? আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, তার উত্তর দেবেন? কি কথা বলো? আমরা তো একে অন্যকে তেমন ভালো করে চিনি না, তাহলে আপনি আমায় বিয়ে করতে রাজি হলেন কেন? কারণ আমি তোমায় ভালোবাসি, তাই। একজনের ব্যাপারে কিছু না জেনেই তাকে কিভাবে ভালোবাসলেন? বলছি শোনো, মনে আছে একদিন তুমি আমায় রাস্তায় কয়েকটা বখাটের হাত থেকে বাঁচিয়েছিলে? মনে আছে তো। ওই দিন তুমি না থাকলে হয়তো আজ আমি সমাজে মুখ দেখাতে পারতাম না। রুমে বসে সারা রাত তোমার কথাই ভেবেছিলাম। তখনই আমি তোমায় একটু একটু ভালোবাসতে শুরু করি, আর এখন থেকে তোমাকেও আমায় ভালোবাসতে হবে। কিন্তু হুট করে আজ আমাদের এঙ্গেজমেন্ট হলো কেন?
আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে আমার আব্বু আর তোমার আব্বু মিলে ঠিক করেন যে আমাদের বিয়ে দেবেন, আর তোমার জন্মদিনও এসে পড়েছিল। তাই তোমার আব্বু ঠিক করলেন যে তোমার জন্মদিনে সেই দিনই আমাদের এঙ্গেজমেন্ট করিয়ে ফেলবে। এসব আমি আব্বুর কাছ থেকেই শুনেছি, আর তোমার আব্বুকেও আমি বলে রেখেছি উনি যেন এসব বাসায় কাউকে না বলেন। কেন না করেছিলেন? তোমায় সারপ্রাইজ দেবো বলে। বাহ, কি সারপ্রাইজ! এমন সারপ্রাইজ দিলি যেটাই আমার দুনিয়াটাই উল্টে গেল রে। আমি মনে মনে ভাবতে থাকলাম, আবার কি ভাবছো? কাজটা আপনি মোটেও ঠিক করেননি। আমাকে একবার ওই বিষয়ে জানালে কি হতো? বিয়ে তো আর আমি ঠিক করিনি, আমি শুধু তোমার আব্বুকে বলেছি বিয়ের কথা যেন কাউকে না বলে। না, এর সাথে আর কথা বলে লাভ নেই। যা বলার আব্বুর সাথেই বলবো। দেখি বাইরে গিয়ে আব্বুকে কোথাও পাই কিনা। মনে মনে বলে বাসা থেকে উঠে দাঁড়ালাম। কি হলো, দাঁড়ালে কেন? আমি বাইরে যাচ্ছি আব্বুর সাথে কথা বলতে। কথাটা বলে সামনের দিকে পা বাড়ালাম, তখনই পিছন থেকে রিয়া আমার হাতটা টেনে ধরলো। কোথাও যেতে পারবো না, চুপচাপ আমার পাশে এসে বসো। আমার এইখানে বসে থাকতে ভালো লাগছে না। তা কি করলে ভালো লাগবে শুনি? বসা থেকে উঠে আমার কাছে এসে প্রশ্ন করলো, কিচ্ছু করা লাগবে না, ছাড়ুন আমাকে, আমি বাইরে যাব। সেটা তো হবে না সোনা। দেখেন আমার আব্বুর সাথে কিছু কথা আছে, আমায় যেতেই হবে। আমার হাতটা ছাড়ুন প্লিজ। কিছু না বলে আমায় ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল, তারপর আমার উপর চড়ে বসলো। আমি তো আছি, ভালো লাগবে না কেন? কি করছেন এইসব? কেউ এসে পড়বে তো। কেন আসবে না, সবাই এখন কাজে ব্যস্ত। প্লিজ। আর একটা কথাও না, চুপ। আমার মুখে আঙুল দিয়ে বললো কথাটা, তারপরে আস্তে আস্তে আমার দিকে ঝুঁকে আসতে লাগলো। আমার ঠোঁটের কাছে ওর মুখটা নিয়ে এসে ওর আঙুলটা আমার মুখ থেকে সরিয়ে দিয়ে ওর দুই হাত দিয়ে আমার হাতটা চেপে ধরলো। এরপর যে আমায় কিস করতে যাবে তখনই রুমে দরজাটা খুলে কে যেন রুমে ঢুকে পড়লো। সরি, আমি জানতাম না যে তোমরা এইখানে আছো। ডিস্টার্ব করার জন্য আবারও সরি, আমি গেলাম। বলে কিছুক্ষণ আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে থেকে দৌড়ে রুম থেকে চলে গেল। আমি ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে মায়াকে কিছু বলতেই পারলাম না। তারপরও রিয়াকে জোর করে সরিয়ে উঠে বাইরে চলে আসলাম। বাইরে এসে চারপাশে তাকিয়ে মায়াকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। এখনই তো রুম থেকে বাইরে আসলো, তাহলে গেল কোথায়? মায়া এই সময় নিশ্চয়ই কোনো নিরিবিলি জায়গায় হবে, কিন্তু কোথায়? অনেকক্ষণ ধরে ভাবার পর মনে হলো বাসায় এখন নিরিবিলি জায়গা হলে একটাই হবে, আর সেটা হলো ছাদ। মায়া তাহলে ছাদে যায়নি তো? একবার গিয়ে দেখি পাই কিনা। তারপরে কিছু না ভেবে সোজা ছাদে চলে আসলাম। ছাদে এসে মায়াকে খুঁজতে লাগলাম। তাহলে আমার ধারণাটাই ঠিক হলো, মায়া ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ওর পিছনে দাঁড়ালাম। মায়া? ওর কাঁধে হাত দিয়ে বললাম। মায়া হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে চোখ মুছে পিছনে তাকালো, দেখলো আমি দাঁড়িয়ে আছি। তখন ওইভাবে চলে আসলে কেন? তুমি এখানে কি করছো? তোমার হবু বউ রিয়া তোমায় আমার সাথে দেখলে রাগ করবে তো? ফালতু কথা না বলে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তরটা দাও। ওই সময় তোমাদের রোমাঞ্চকর মুহূর্ত চলছিল, ওইখানে আমি থেকে কি করব? মায়া বিশ্বাস করো, তুমি যে ভাবছো তার কিছুই হয়নি। আসলে রিয়া আমায় চোখের সামনে এমন কিছু দেখলে যে কেউই বুঝতে পারবে কি হচ্ছে। সব সময় চোখে দেখাটা সঠিক হয় না মায়া। তোমার হবু বউয়ের সাথে তুমি যা ইচ্ছা তাই করবা। আমি কি তোমায় বলেছি নাকি যে ওর থেকে দূরে দূরে থাকতে? মায়া প্লিজ স্টপ। বারবার হবু বউ করছো কেন? ওকে আমি এখনো মেনে নিইনি, বিয়ে তো দূরের কথা। কারণ আমি তো শুধু তো, সে আমাকে বলতে না দিয়ে বললো। ওর সাথে যেহেতু তোমার এনগেজমেন্ট হয়েই গেছে, তাহলে বিয়েটাও তো ওর সাথেই হবে, তাই না? এখন মেনে না নিলেও বিয়ের পরে ঠিকই মেনে নিবা। আমি এখন যাই, কেউ আমাদের দুজনকে একসাথে দেখে ফেললে আবার সমস্যা হবে। মায়া প্লিজ আমার কথাটা শোনো। মায়া দাঁড়াও প্লিজ। মায়া একবারও পিছনে ফিরে তাকালো না, ছাদ থেকে নেমে সোজা নিচে চলে গেল। আমি আরো কিছুক্ষণ ছাদে থেকে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি সবার খাওয়া দাওয়া শেষ, আর অনেকেই যার যার বাসায় চলে গেছে। শুধু আমজাদ আঙ্কেলের পরিবার আর শোয়েব আঙ্কেলের পরিবার রয়ে গেছে। আমি বাইরে গিয়ে আব্বুকে খুঁজতে লাগলাম। একসময় পেয়েও গেলাম। আব্বু একটা চেয়ারে বসে বসে ফোনে কি যেন করছেন। আমি গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে।
হ্যাঁ বল, কি বলবা? আব্বু, এটা তুমি কি করলে? আমাকে না জানিয়ে আমার বিয়েটা ঠিক করে ফেললে, আর আজকে আবার এঙ্গেজমেন্টও করিয়ে ফেললে। কেন, অপরিচিত মেয়ের সাথে তো তোমার বিয়ে ঠিক করি নাই। রিয়াকে তো তুমি ভালো করেই চিনো, তাহলে সমস্যা কি? রিয়ার সাথে আমার কয়েকদিনের পরিচয় মাত্র, আর এতেই তুমি ওর সাথে আমার বিয়ে ঠিক করে ফেললে। দেখ বাবা, এখানে আমার কিছুই করার ছিল না। তোমার আঙ্কেল খুব জোর করছিল রিয়ার সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য। যদি আমি তোমার সাথে রিয়ার বিয়ে না দেই তাহলে সে আমাদের বন্ধুত্ব শেষ করে ফেলবে বলছিল। এত বছরের বন্ধুত্ব কিভাবে শেষ করি বল? আর তাছাড়া তোমার শোয়েব আঙ্কেল ছোটবেলায় তোমাকে পড়াশোনায় অনেক হেল্প করেছে। তখন তোমাদের আমজাদ আঙ্কেলের সাথে আমার তেমন কোনো পরিচয় ছিল না। সে আমার জন্য এত কিছু করলো, আর আমি তার জন্য একটা কথা রাখতে পারবো না? এটা ভেবে আমি রিয়ার সাথে তোমার বিয়ে ঠিক করে ফেলি। আর রিয়াও তো তোমার মতো ইংল্যান্ডে বড় হয়ে পড়াশোনা করেছিল। বিয়ের পর তোমরা একে অপরকে ভালোই করে বুঝতে পারবে। শুধুমাত্র বন্ধুত্বের জন্য তুমি আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে। দেখ বাবা, যা হবার হয়ে গেছে, আর বিয়ের তো অনেক দেরি আছে। বিয়ের আগেই তোমরা একে অপরকে ভালো করে জেনে নিতে পারবে। তোমরা একে অপরকে ভালোভাবে জানো, বুঝো, তারপর না হলে একটা দিন দেখে তোমাদের বিয়ের কাজ শেষ করে ফেলবো। বাবা ছেলের মধ্যে কি এত কথা হচ্ছে শুনি? আরে তেমন কিছু না, ওকে না জানিয়েই এত কিছু করে ফেললাম, তার জন্য একটু রাগ করে ফেলেছে, এই আর কি। আরে বাবা, এখানে রাগ করার কি আছে নাকি? আমার মেয়েকে তোমার পছন্দ হয়নি? না আঙ্কেল, তেমন কিছু না আসলে। জানি। কি বলতে চাচ্ছ? সমস্যা নেই, আগে দুজন একে অপরকে ভালো করে বুঝো, তারপর বিয়ে হবে, ওকে? আবার কাঁধে হাত রেখে বললেন। আমি শুধু মাথা নাড়ালাম। আচ্ছা, আপনারা গল্প করেন, আমি যাই বলে ওখান থেকে রুমে চলে আসলাম। কিরে ভাই, সবাই দেখছি মনের কথা বুঝে ফেলছে, আর একই কথা বলছে, আগে একে অপরকে বুঝ, তারপর বিয়ে হবে। মনের কথা জানতেনি যখন, তাহলে আমায় জিজ্ঞেস না করে বিয়ে ঠিক করলেন কেন? হ্যাঁ, আমি মনে মনে এইসবই ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর আম্মু রুমে এসে খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। ইচ্ছে তা থাকা সত্ত্বেও আম্মুর জন্য যেতেই হলো। নিচে গিয়ে দেখি সবাই টেবিলে বসে পড়েছে, একটা চেয়ার খালি আছে, যেটা সোজাসুজি রিয়া বসা। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? আয় বস। কিছু না বলে চেয়ার টেনে বসে পড়লাম। খাবার খাচ্ছি, এমন সময় মনে হলো কেউ তার পা দিয়ে আমার পায়ে স্লাইড করছে। টেবিলে মায়াও বসে আছে, ওর দিকে তাকিয়ে দেখি ও মাথা নিচু করে খাবার খাচ্ছে। তারপর রিয়ার দিকে তাকাতেই সে আমার চোখ টিপ মেরে বসলো। আমার আর বুঝতে বাকি রইল না যে কাজটা কে করেছে। তারপর কোনো রকমে খাবার শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম কাল সকালে একবার মায়ের ভার্সিটিতে গিয়ে মায়ের সাথে দেখা করব, আর তাকে নিজের মনের কথাগুলো বলে দেবো, আর সময় করে রিয়াকেও একদিন মায়ের কথা জানিয়ে দেবো। তারপর আরও কিছুক্ষণ জেগে থেকে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই গাড়ি নিয়ে মায়ের ভার্সিটিতে চলে আসলাম। তারপর ভার্সিটির ভিতরে ঢুকে মায়াকে খুঁজতে লাগলাম, কিন্তু মায়াকে পেলাম না। হঠাৎ এক জায়গায় মায়ের কয়েকটা বান্ধবীকে দেখতে পেলাম। দেখি, ওরা জিজ্ঞেস করি মায়া কোথায়। হাই আপুরা, কেমন আছেন? মায়ের বান্ধবীরা আমাকে দেখে অবাক হয়ে গেল। তারপর তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, আরে দুলা ভাই, আপনি এইখানে? তা হঠাৎ কি মনে করে আমাদের দেখতে আসলেন? আমাদেরকে মিস করছিলেন বুঝি? আরে না, আসলে ও বুঝেছি, আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, তাই না? আরে এসব কি বলছেন? আগে আমার কথাটা তো শুনেন। আরে থাম, দুলা ভাইকে বলতে দে, দেখি উনি কি বলেন। হ্যাঁ দুলা ভাই, বলেন কি বলবেন। বলছি মায়াকে আজ ভার্সিটিতে আসেনি, কোথাও দেখছি না যে। না, মায়া তো আজ ভার্সিটিতে আসেনি। ওকে ফোন করে ভার্সিটিতে আসার কথা বললে সে বলল তার নাকি আজ শরীর খারাপ, তাই আসবে না। শরীর খারাপ মানে? কি হয়েছে ওর? সেটা তো বলে নাই, শুধু বলেছে শরীর খারাপ, তাই ভার্সিটিতে আসবে না। ও আচ্ছা, তাহলে ভালো থাকেন, আমি গেলাম। মায়ার ব্যাপারে আপনি আমাদের জিজ্ঞাসা করছেন কেন? আপনি কি মায়ের সাথে কথা বলেন না? হ্যাঁ বলি তো, বাট সে আমার ফোন ধরছিল না দেখে ভাবলাম হয়তো ভার্সিটিতে চলে এসেছে, তাই ওকে খুঁজে এখানে চলে আসলাম। একটু মিথ্যা কথা বললাম আমাদের সামনে। কেন, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে বুঝি? আরে না না, ঝগড়া হবে কেন? শরীর খারাপের জন্য হয়তো ফোনটা ধরেনি।
আচ্ছা আমি তাহলে যাই, আমার আবার অফিসে দেরি হয়ে যাচ্ছে। কথাগুলো বলে ওদেরকে আর কিছু বলতে না দিয়ে ভার্সিটি থেকে বের হয়ে গাড়িতে এসে উঠে বসলাম। তারপর গাড়িটা স্টার্ট দিয়ে সোজা অফিসে চলে এলাম। কেবিনে বসে বসে ভাবছি মায়াকে একবার ফোন দিয়ে দেখি ওর হয়েছেটা কি। ওর ফোনটা হাতে নিয়ে দিলাম মায়ের নাম্বারে কল। কয়েকবার রিং হয়ে কেটে গেল, কিন্তু মায়া ফোনটা ধরলো না। আবারও দিলাম, বাট এবারও কল ধরলো না। মনের মধ্যে একটা চিন্তা চলে আসলো, তাহলে কি সত্যি মায়া অসুস্থ? অসুস্থ না হলে তো অবশ্যই কলটা রিসিভ করতো। এদিকে কয়েকটা ফাইলও পড়ে আছে কেবিনে, চেক করার বাকি আছে, এখনো করা হয়নি। না, আর কল দিয়ে লাভ নেই, পরে না হয় আরেকবার গিয়ে দেখবো। এখন আপাতত ওই ফাইলগুলো চেক করে দিই সব ঠিকঠাক আছে কিনা। ফাইল চেক করতে করতে লাঞ্চ টাইমে চলে আসলো। সকালে আবার নাস্তাও করে নিতে অনেক ক্ষুধা পেয়ে গেছে। আপাতত কিছু খেয়ে নিই, তারপর না হয় বাকি ফাইলগুলো চেক করে নেব। তারপর পিয়নকে ডেকে বাইরে থেকে কিছু খাবার এনে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও কাজে লেগে পড়লাম। ফাইল দেখা শেষে ঘড়িতে তাকিয়ে দেখি 7টা বেজে গেছে। তারপর কেবিন থেকে বেরিয়ে দেখি সবাই চলে গেছে, তাই আমিও অফিস বন্ধ করে বাইরে চলে আসলাম। গাড়ি চালিয়ে বাসার দিকে আসছে, আর এমন সময় ফার্মেসিতে দেখলাম একটা মেয়ে ফার্মেসির লোককে কি যেন বলছে। যা শুনে ফার্মেসির লোক মেয়েটার উপর ধমকানো শুরু করে দিয়েছে। বিষয়টা বোঝার জন্য গাড়ি থেকে নেমে ফার্মেসির সামনে এসে দাঁড়ালাম। আমি বললাম, আরে এই মেয়েটা তো তমা, যাকে এতক্ষণ ফার্মেসির লোক ধর্মকাচ্ছিল। আমাকে ফার্মেসিতে দেখে তমাও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আরে স্যার, আপনি এখানে? বাসায় যাচ্ছিলাম, এমন সময় দেখি আপনাকে এই ফার্মেসির লোক ধমকাচ্ছে, কিন্তু আপনি তাকে কিছুই বলছেন না, ব্যাপারটা কি? আমার কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তা আপনি এই মেয়েকে ধমকাচ্ছিলেন কেন? ঔষধ বাকি নেন কেন? আপনার কাছে টাকা নেই? মাথা নাড়িয়ে না সূচক জবাব দিল। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, কার জন্য ওষুধ নিতে এসেছেন? মায়ের জন্য। কি কি ওষুধ লাগবে? প্রেসক্রিপশন এনেছেন? দেন তো দেখি। কিছু না বলে ব্যাগ থেকে প্রেসক্রিপশন বের করে আমার হাতে ধরিয়ে দিল। প্রেসক্রিপশনটা একবার ভালো করে দেখে নিলাম। তারপর ফার্মেসিওয়ালাকে প্রেসক্রিপশনটা দিয়ে বললাম, এখানে যতগুলো ওষুধের নাম লেখা আছে সব ওষুধ 15 দিনের জন্য দিয়ে দিন। স্যার, আমার কাছে তো কোনো টাকা নেই। চুপ থাকুন তো, আপনাকে আমি টাকার বিষয়ে কিছু জিজ্ঞেস করেছি? কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ফার্মেসির লোকটা এক ব্যাগ ভর্তি ওষুধ এনে আমার হাতে ধরিয়ে দিল। এই নেন, এখানে 15 দিনের ওষুধ দিয়ে দিয়েছি। কত টাকা হয়েছে? 2000 টাকা হয়েছে, লোকটা বলল। মানিব্যাগ বের করে 2টা 1000 টাকা নোট ফার্মেসিওয়ালার হাতে দিয়ে দিলাম। এই নেন আপনার ওষুধ। তোমার দিকে আমি ব্যাগটা এগিয়ে দিয়ে বললাম, স্যার, আপনি কেন ওষুধ কিনে দিলেন? আমার কাছে তো টাকা নেই, তাহলে আপনার টাকা কিভাবে শোধ করব? এসব কথা বাদ দেন তো, আগে বলেন টাকা না নিয়ে ওষুধ কিনতে চলে আসলেন কেন? নিশ্চুপ। কি হলো, চুপ করে আছেন কেন? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি, তার উত্তরটা দিন। আপনার মতোই আমার একটা ভাই ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমার ভাইয়া মারা যায়। পরিবারে শুধু আম্মু, আমি আর ভাইয়া ছিলাম। আগে ভাইয়া রোজি রোজগার করে পরিবার চালাতো, কিন্তু ভাইয়া মারা যাওয়াতে আমাদের জীবনে আলো নিভে অন্ধকার নেমে আসে। আম্মুও হার্টের রোগী, সারা বছরই ওনার ওষুধ খেতে হয়, কিন্তু ভাইয়া মারা যাওয়ার পর থেকে টাকার অভাবে আম্মুর জন্য ওষুধ কিনতে পারি না। তাই বাধ্য হয়েই আমাকে কাজের সন্ধানে বের হতে হলো। অবশেষে অনেক কষ্টে আপনাদের অফিসে চাকরি পেলাম। আপনি অফিসে আসার কিছুদিন আগেই আমি জয়েন হয়েছি। আপনার আব্বুকে অনেক রিকোয়েস্ট করে এই চাকরিটা পেয়েছি, তাই ভয়ে আপনার আব্বুকে কখনো বেতনের কথা বলতে পারি নাই। যা টাকা ছিল তাও ফুরিয়ে গেছে, আম্মুর ওষুধ শেষ। তাই একদিন এই ফার্মেসি থেকে অনেক রিকোয়েস্টে আম্মুর জন্য ওষুধ নিয়ে যাই। বলেছিলাম কিছুদিনের মধ্যে ওষুধের টাকা দিয়ে দিব, কিন্তু কিভাবে দিব? আমার কাছে তো 1 টাকাও নেই। কিন্তু আপনি আমাকে এই ওষুধগুলো কিনে দিয়ে আমার অনেক উপকার করেছেন। আপনার এই উপকার আমি জীবনেও ভুলতে পারবো না। কথাগুলো বলেই মেয়েটা কান্নায় ভেঙে পড়ল। মেয়েটার কথাগুলো শুনে নিজের চোখেও জল চলে আসলো। সত্যি, একটা ভাই ছাড়া একটা বোন পৃথিবীতে অসহায়। আর যদি মেয়েটার ভাই বেঁচে থাকতো তাহলে মেয়েটাকে এইভাবে কাজ করতে হতো না। কিন্তু কপাল, মেয়েটার কপালে হয়তো এই সবই লেখা ছিল। সত্যি বাস্তবতা না বড়ই কঠিন।
যা আজ তোমার জীবন কাহিনী না শুনলে বুঝতেই পারতাম না। স্যার, আপনি কয়েকদিন আগে জিজ্ঞাসা করেছিলেন না যে আমি কেন আপনার কেবিনে আসলে আপনার দিকে তাকিয়ে থাকি? সত্যি বলতে আপনাকে দেখলেই আপনার মধ্যে আমি আমার ভাইয়াকে দেখতে পাতাম। আজ যদি আমার ভাইয়া বেঁচে থাকতো তাহলে আমাদের এমন দিন আসতো না, কিন্তু উপরওয়ালার হয়তো আমাদের কপালে সুখ দেন নাই, যার কারণে আমার ভাইয়াকে উনি নিজের কাছে রেখেছেন। এবার তোমার কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, তোমাকে কাছে টেনে জড়িয়ে ধরলাম। এই মেয়ে, একটা ভাই হারিয়েছে তো কি হয়েছে, আর একটা ভাই তো আছেই, তাই না? আজ থেকে আমি তোমার ভাই, যখন যেটা লাগবে আমায় এসে বলবে, আমি দিয়ে দেব। এখন কান্না থামাও আর গাড়ির দিকে উঠে বসো, তোমায় বাসায় ড্রপ করে দিয়ে আসি। আমায় ছেড়ে দিয়ে গাড়িতে উঠে গিয়ে বসলো সে। আমিও গাড়িতে উঠে ওর বাসার ঠিকানা জেনে তোমাকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে গেছিলাম। আসার সময় তোমার অনেকবার বলেছিল ওদের বাসায় উঠে যেতে, কিন্তু আমি বলেছি পরে একদিন না হয় আসবো। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে বসে ভাবতে লাগলাম, আব্বুকে বলে কালকে একবার তোমার বেতনটা দিয়ে দেবো, তাহলে সংসারের সবকিছু কেনাকাটা করে আরামসে বসে কয়েকদিন খেতে পারবে। কিছুক্ষণ পর আম্মু এসে খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম, আর আব্বুর সাথে তোমার বিষয়টা নিয়ে কথাও বলে দিলাম। আব্বু বললেন কাল যেন তোমাকে ওর বেতনটা দিয়ে দিই। তারপর রুমে এসে ঘুমানোর জন্য বিছানা ঠিক করতে লাগলাম। হয়তো টেবিলে থাকা ফোনটা বেজে উঠলো, হাতে নিয়ে দেখি রিয়া কল করেছে। সারাদিনের মধ্যে একবারও আজ রিয়ার কথা মনে পড়েনি, এখন আবার মেয়েটা কল দিয়েছে কেন? ধরবো কি ধরবো না ভাবছি, কারণ ধরলে তো প্রেমের আলাপ শুরু করে দেবে, যেটা আমার অনেক বিরক্তিকর লাগে। কথাগুলো ভাবতে ভাবতে একটা সময় কলটা কেটে গেল। যাক, ভালোই হয়েছে কল কেটে গেছে, নাহলে এই মেয়ে প্রেমালাপ শুনতে হতো। মোবাইলটা রাখতেই যাবে তখনই আবার ফোনে আরেকটা কল আসে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি রিয়া মেয়েটাই আমার কল করেছে। বুঝেছি কল না ধরলে রাতে ঘুমোতে দেবে না, এর চেয়ে ভালো কলটা ধরে একটু কথা বলে ওকে ঠান্ডা করি। কি হলো, বারবার কল দিচ্ছেন কেন? হ্যাঁ, তুমি আমার কল ধরছো না কেন, আগে সেটা বলো। আমি কাজ করছি তাই কলটা ধরতে পারি। এখন আবার কি কাজ করছো? অফিসের কয়েকটা ফাইল চেক করছি। আমি একটু মিথ্যে কথা বললাম। ও আচ্ছা, ফাইল পরে চেক করবা, আগে আমার সাথে কথা বলো। কথা তো বলছি। হ্যাঁ, তুমিও না একদম আনরোমান্টিক। প্রবলেম নেই, বিয়ের আগে তোমার একেবারে রোমান্টিক করে তুলবো। এইসব আপনার কথা? ওই, তোমাকে না বললাম আমায় তুমি করে বলতে, তাহলে বারবার আপনি আপনি করছো কেন? আমার তুমি করে বলতে আনিজ লাগে, তাই আপনি করে বলি। তা বিয়ের পরেও কি আপনি করেই বলবা? এখনো তো বিয়ের সময় আসেনি, বিয়ের সময় আসুক তারপর দেখা যাবে কি বলে ডাকা যায়। তুমি এত পিছিয়ে কথা বলো কেন? হ্যাঁ, আমি এরকমই। এখন ফোনটা রাখেন, আমার আরো ফাইল চেক করতে হবে, আবার সকালেও তাড়াতাড়ি উঠতে হবে। ভালো করে কথা বলাই হলো না, আর বলছো ফোন রেখে দিব? এটা কেমন হয় বাবু? আমি বাচ্চা নাকি যে আমায় বাবু বলছেন? ওইটা তো আদর করে বললাম, তুমিও কিছু বুঝছো না নাকি? আপনার কথা বলা শেষ হলো, এবার ফোনটা রাখি। ওই, বারবার ফোন রাখার কথা বলছো কেন? বাইরের কোনো মেয়ের সাথে তো আর কথা বলছো না, নিজের হবু বউয়ের সাথেই তো কথা বলছো। আরে আমার অনেক কাজ আছে, আপনি কেন বুঝছেন না? আচ্ছা, কালকে আপনার সাথে কথা বলবো, এখন অন্তত ফোনটা রাখেন প্লিজ। সত্যি বলবা তো? প্রমিস করো। হ্যাঁ বলবো, এখন রাখেন প্লিজ। মনে থাকে জানো, আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িও, কেমন? বাই। বলেই ফোনটা কেটে দিল। কেউ কিছু শুনেছেন? আমিও শুনিনি, বাট ভীষণ লজ্জা করছে। ও ভাই, কই মেরে লজ্জা কো ঢাকো, আমার লজ্জা ঢাকার জন্য কিছু একটা নিয়ে আসো, কিছু দাও। বসে বসে ভাবতে থাকলাম মায়ের সাথে তো আজ দেখাই হলো না। কল দিলাম, কলটা ধরলো না। দেখি তো আবার কল দিয়ে ধরে কিনা। যেই ভাবা সেই কাজ। মায়ের নম্বরে দিলাম কল, কিন্তু 2 বার রিং হতেই কলটা কেটে গেল। বুঝতে পারলাম মায়ায় কল কেটেছে। তবু আরেকবার কল দিলাম, এবারও কলটা কেটে দিল। বুঝে গেছি মায়া বারবার কেবল কলটা কেটে দিচ্ছে। না, কালকে আবার মায়ের ভার্সিটিতে যাব। যদি ওকে পাই তাহলে ওর সাথে কথা বলবো, আর ওকে নিজের মনের কথাগুলো বলে দেবো।
তারপর আর বসে না থেকে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর রুমে এসে গাড়ি নিয়ে রেডি হয়ে মায়ের ভার্সিটিতে চলে আসলাম। গাড়ি থেকে নেমে ভার্সিটির ভিতরে ঢুকে মায়াকে খুঁজতে লাগলাম। হঠাৎ দেখলাম মায়া ওর বান্ধবীদের সাথে একটা গাছের নিচে মরা হয়ে মন মরা হয়ে বসে আছে। আমি একটু দৌড়ে গিয়ে ওদের সামনে দাঁড়ালাম। আমাকে দেখে সবাই যতটা না অবাক হয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি অবাক হয়েছে মায়া। হয়তো সে ভাবছে আমি কেন এইখানে আসলাম। মায়া, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমার সাথে একটু ওইদিকে আসবে? এখন আমার ক্লাস শুরু হয়ে যাবে, আমি কোথাও যেতে পারবো না। প্লিজ মায়া, একটু আমার সাথে আসো, জাস্ট 2 মিনিট কথা বলবো, তারপর চলে যাবো, প্রমিস। বললাম না আমি কোথাও যেতে পারবো না। আরে ক্লাস শুরু হতে তো অনেক সময় বাকি আছে, তুই জানা দুলা ভাইয়ের সাথে গিয়ে শুনে আয় উনি কি বলতে চাচ্ছেন। কেন মায়া যাবে কেন? যা বলার আমাদের সামনে বলুন, আমরাও শুনি কি এমন কথা বলতে এইখানে এসেছেন। ওইটা আমাদের পার্সোনাল কথা, কাউকে বলা যাবে না। মায়া প্লিজ আসো, জাস্ট 2 মিনিট, এর বেশি কথা বলবো না। ওদের পার্সোনাল কথা আমরা শুনে কি করব? মায়া তুই যা তো, দেখ দুলা ভাই তোকে কত রিকোয়েস্ট করছে একটু কথা বলার জন্য। ওকে চলো, বাট 2 মিনিট মনে থাকে যেন। ওকে, আসো আমার সাথে। তারপর মায়াকে নিয়ে পাশের একটা গার্ডেনে চলে আসলাম। মায়া, আমার সবকিছু মনে পড়ে গেছে, আমি তোমায় চিনতে পেরেছি। মানে কি মনে পড়েছে? ছোটবেলার কথা। কিভাবে? তুমি যে ডায়েরিটা আমায় দিয়েছিলে ওইটা আমি দেখেছি, আর শেষের পাতা লেখাগুলোও পড়েছি। আমার সব মনে পড়ে গেছে মায়া, সব। ওই দিন ছাদেও তোমায় কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার কথা শুনলেই না। আমিও তোমায় পুরোপুরি ভাবে ভালোবেসে ফেলেছি মায়া, যেমনটা ভালোবাসতাম সেই ছোট্টবেলা থেকে। তোমাকে নিয়েই আমি আমার সারাটা জীবন পার করতে চাই। তুমি কি হবে আমার জীবনের পথ চলার সঙ্গী? কথাগুলো শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা হাসি দিয়ে হুট করে আমায় জড়িয়ে ধরলো। আমিও তোমায় ভালোবাসি, আর তোমার সাথে আমার সারাটা জীবন পার করতে চাই। আমিও মায়ের কথাগুলো শুনে ওকে জড়িয়ে ধরলাম, কিন্তু পরক্ষণে মায়া নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিল, আর চেহারার মধ্যে একটা কষ্টের ছাপ এনে বলল, কিন্তু চাইলেই তো সবকিছু হবে না, কারণ ইতিমধ্যে রিয়ার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর তোমাদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে। তুমি আমায় ভুলে যাও আর রিয়াকে নিজের জীবন সঙ্গী বানিয়ে নাও। মায়া কি বলছো এইসব? সেই ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোবেসে এসেছি, আর আজ তুমি বলছো আমি তোমাকে ভুলে যাব? বলো কি এটা বলবা? কিভাবে সম্ভব? যার সাথে কয়েকদিনের দেখাই পরিচয় মাত্র, তাকে নিয়ে কিভাবে সারাটা জীবন পার করব? আমি রিয়াকে কিছুতেই বিয়ে করব না। আমি আজকে আব্বুকে গিয়ে আমাদের ভালোবাসার কথা বলবো। আমি জানি আব্বুকে একটু রিকোয়েস্ট করলে আব্বু কখনোই আমার কথা ফেলবে না। তুমি এমনটা করবে না প্লিজ। দেখো, শোয়েব আঙ্কেল অনেক কষ্ট করে তোমার আব্বুকে এই বিয়ের জন্য রাজি করিয়েছেন। তুমি যদি এই বিয়েটা না করো তাহলে হয়তো শোয়েব আঙ্কেল আর তোমার আব্বুর বন্ধুত্বটা চিরকালের জন্য ভেঙে যাবে, আর এতে আমার আব্বুই শোয়েব আঙ্কেল আর তোমার আব্বুর কাছে ছোট হয়ে যাবেন। ওরা ভাববে তোমাদের সম্পত্তির লোভে আমার আব্বু আমার দ্বারা তোমাকে বশ করিয়েছেন, যাতে তুমি আমায় বিয়ে করো আর আমরা তোমাদের সম্পত্তিতে ভাগ বসাতে পারি। এইসব কি পাগলের মতো কথা বলছো মায়া? এমন কিছুই হবে না, তুমি শুধু আমার উপরে ভরসা রাখো। আর রিয়াকে বিয়ে করলে আমি জীবনের সুখী হতে পারবো না, কারণ একতরফা ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। দুটো মনের ভালোবাসা মিলেই ভালোবাসা পূর্ণতা পায়, যেটা আমার আর তোমার মধ্যে আছে। আছে না ছিল, এখন আমার মনে তোমার জন্য কোনো ভালোবাসা নেই, কারণ একজনের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন তোমাদের মধ্যে আমি আসলে যে কেউই বলবে আমি তোমাদের সম্পত্তির লোভে তোমাকে ভালোবেসেছি। আমাদের সত্যিকারের ভালোবাসাও সবার কাছে মিথ্যে হয়ে যাবে। এইখানে তুমি বারবার সম্পত্তির কথা তুলছো কেন? হ্যাঁ, আর যে যাই ভাবুক না কেন, এতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি তো জানি যে তুমি আমার মন থেকে ভালোবাসো। আমার আর ভালো লাগছে না, আমি গেলাম। কিছু না ভেবে পিছনে থেকে মায়ের হাতটা টেনে ধরলাম। আমার কথা এখনো শেষ হয়নি, তাহলে তুমি চলে যাচ্ছ কেন? তোমার 2 মিনিট অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই আমার এখন যেতে হবে। হাত ছাড়ো। কিন্তু আমার কথা এখনো শেষ হয়নি মায়া। এটা আমার কিছু করার নেই, কারণ তুমি আমায় 2 মিনিটের কথা বলেই এখানে এনেছো। আমার টাইম শেষ হওয়ার পরেও অনেকক্ষণ থেকেছি, আর না। মায়া প্লিজ এমন করো না আমার, প্লিজ। কিছু না বলে এক ঝাটকায় ওর হাত ছাড়িয়ে নিয়ে চলে গেলাম।
মায়া এইভাবে চলে যাবে আমি আশা করিনি। যে মেয়ে কয়েকদিন আগেও আমার জন্য পাগল ছিল, কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে রাগারাগি করতো, সে হুট করে এতটা পাল্টে গেল আমি ভাবতেও পারিনি। মায়া চলে যাওয়ার পর আমিও মন খারাপ করে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। এদিকে মায়াও আমার সাথে তখনকার ব্যবহারে শান্তি পাচ্ছে না। যাকে সে ছোটবেলা থেকেই ভালোবেসে এসেছে তাকে এই জীবন নিজের করে পাবে না, এটা ভাবতে মায়ার চোখের মনে জল চলে আসলো। তারপর সেই চোখটা মুছে ওর বান্ধবীদের কাছে গিয়ে বসে পড়লো। আজ ক্লাসে একটা টেস্ট পরীক্ষা হবে, তাই মায়া ভার্সিটিতে এসেছে, না হলে সে আজকেও ভার্সিটিতে আসতো না। কিরে দুলা ভাই তোকে ডেকে নিয়ে কি বললো? তেমন কিছু না, গতকাল যে আমার শরীর খারাপ ছিল এটা তাকে জানাইনি বলে আমার উপর একটু রাগ ছাড়লো। দুলা ভাই সত্যি তোকে অনেক ভালোবাসে, তুই অনেক লাকি রে। কালকেও উনি তোর খোঁজে ভার্সিটিতে এসেছিলেন। তা তোরা ওকে কি বলেছিলি? বলেছি যে তোর শরীর খারাপ তাই ভার্সিটিতে আসিসনি। ও আচ্ছা, এবার ক্লাসে চল, এইখানে বসে থাকতে আর ভালো লাগছে না। ওকে চল। স্যার, আমায় ডেকেছেন? আমি কেবিনে বসে মায়ের কথা ভাবছিলাম, তখনই কে যেন কথাটা বললো। দরজা থেকে তাকিয়ে দেখি তমা বলছে কথাটা। আরে ভিতরে আসো। আর স্যার কি? হ্যাঁ, ভাইয়াকে কেউ স্যার বলে ডাকে? আমি একটু রাগ দেখিয়েই বললাম তোমাকে কথাটা। তাহলে কেউ বোনকে তুমি বলে ডাকে? আচ্ছা ওকে, আজ থেকে তুই করেই বলবো, আর তুইও আমায় তুমি করে বলবি। আচ্ছা, এবার বলো ডাকলা কেন? এই নি তোর বেতন, আব্বুকে বলে অগ্রিম দিয়ে দিলাম। এই টাকা দিয়ে সব বাকি মিটিয়ে ফ্যামিলির বাজার করবি, ওকে? দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। এই পাগলি, কান্না করছিস কেন? আপন মানুষরাও আমাদের জন্য এত কিছু করেনি, আর তুমি পর হয়েও আমাদের জন্য এত কিছু করেছো। ও, তার মানে তুই আমায় এখনো ভাই ভাবিসনি, তাই না? কে বললো ভাই ভাবিনি? তাহলে একটু আগে আমায় পর বললি কেন? তাতে তো বোঝাই যায় তুই এখনো আমায় ভাই ভাবতে পারিসনি। সরি ভাইয়া, আর এই কথা বলবো না, প্রমিস। হয়েছে, এবার ছাড় আর ডেস্কে গিয়ে নিজের কাজ কর। ভাইয়া, তোমায় একটা কথা বলার ছিল। বল, কি বলবি বল। আম্মু বলেছে তোমায় যেন একদিন আমাদের বাড়িতে নিয়ে যাই। আম্মু নাকি তোমাকে দেখবে। শুধু কি দেখার জন্য নিবি? কিছু খাওয়াবি না? না আজকে না, অন্য আরেকদিন। তুই আগে ফ্যামিলির জন্য সবকিছু কেনাকাটা কর, তারপরে এসে আমায় বলিস, তখন তোদের বাসায় যাবো। ওকে ভাইয়া, এখন তাহলে আমি যাই। ওকে যা, আর লাঞ্চ টাইমে আমার কেবিনে চলে আসিস। ভাই বোন দুজন মিলে একসাথে লাঞ্চ করবো। ওকে বলে কেবিনে চলে গেল। তারপর আমি কয়েকটা ফাইল নিয়ে চেক করতে লাগলাম। দেখতে দেখতে লাঞ্চ টাইম চলে আসলো। তোমাকে নিয়ে দুপুরে লাঞ্চটা নিজের কেবিনেই খেয়ে নিলাম। লাঞ্চ টাইমের পরে আবার কয়েকটা ফাইল দেখতে লাগলাম। সন্ধ্যা হয়ে গেলে অফিস বন্ধ করে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে ঢুকতেই ফোনে টুং করে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করতেই তো আমি অবাক হয়ে গেলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে ঢুকেই ফোনে টুং করে একটা মেসেজ চলে আসলো। মেসেজটা ওপেন করতেই তো আমি অবাক হয়ে গেলাম। হে কি, আমি কি দেখছি? আর এই মেয়েটাই বা কে, যাকে আমি জড়িয়ে ধরে আছি? ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আমি একটা মেয়েকে জড়িয়ে ধরে আছি। ছবিতে আমার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর মেয়েটা শুধু ব্যাক সাইড, তাই মেয়েটাকে ঠিক চিনতে পারছি না। কিছুই তো মাথায় ঢুকছে না। আর এই ছবিটাই বা কে তুললো? কথাগুলো ভাবছিলাম, তখন আবার ফোনে আরেকটা মেসেজ আসলো। ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে, আর এখন যে মেসেজ আসলো সেটা হোয়াটসঅ্যাপে এসেছে। মেসেজটা সিন করে তো আমি আরো অবাক হয়ে গেলাম। মেসেজটাই লেখা ছিল, ওই তুই আজ এই মেয়েকে জড়িয়ে ধরেছিলি কেন? আর মেয়েটা তোর কি হয়? সত্যি করে বল, ওই মেয়ের সাথে তোর কিসের সম্পর্ক? এই মেসেজটা পড়ে ভাবতে থাকলাম মেসেজ দেওয়া মানুষটা কে, আর আমি আজকে কোন মেয়েকে জড়িয়ে তুললাম। ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো সকালের কথা। সকালে তো মায়ার ভার্সিটির পাশের একটা গার্ডেনে গিয়েছিলাম মায়াকে নিয়ে, আর একসময় মায়া নিজেই আমাকে জড়িয়ে ধরেছিল, সাথে আমিও। তার মানে ওই সময় কেউ লুকিয়ে লুকিয়ে আমাদের ছবিটা তুলে নেয়, কিন্তু কে আমাদের এই ছবিটা তুললো? কথাগুলো ভাবছিলাম, তখনই আবার ওই নাম্বার থেকে ওই ফোনে আরেকটা মেসেজ আসলো।
কি হলো, কথা বলবি না কেন? বল, ওই মেয়েটা কে যে তোকে জড়িয়ে ধরেছিল, আর ওর সাথে তোর কিসের সম্পর্ক? এবার আমিও মেসেজের রিপ্লাই দিয়ে বললাম, আপনি কে আর ছবিটা আপনি কোথায় পেলেন? আমি কে সেটা তো কিছুদিনের মধ্যেই জানতে পারবি। এখন আমি যা যা জিজ্ঞাসা করছি চুপচাপ তার উত্তর দে। তার আগে বলুন কে আপনি, আপনার পরিচয়টা দেন, আর ভদ্রভাবে কথা বলুন। তুই তো করে করে কথা বলছেন কেন? বললাম না, কিছুদিনের মধ্যেই আমার পরিচয় পেয়ে যাবি, আর ভদ্রতা আমাকে শেখাতে আসবি না। যা জিজ্ঞাসা করেছি তার উত্তর দে। সরি, আমি অপরিচিত কাউকে এসব বলতে পারবো না। তার মানে তুই বলবি না? না। ওকে ফাইন, কিছুদিন পর বোঝাবো মজা, রেডি থাকিস। এতক্ষণে বুঝে গেছি যে মেসেজ দেওয়া মানুষটা একটা মেয়ে, তবে মেয়েটা কে হতে পারে এটা বুঝতে পারছি না। নিশ্চয়ই আমার পরিচিতদের মধ্যে কেউ হবে, না হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেলো কিভাবে? কিন্তু এই ছবিটা কি তুললো এটাই তো ভেবে পাচ্ছি না। না, এত ভেবে লাভ নেই, এখন ঘুমিয়ে পড়ি, সকালে আবার অফিসেও যেতে হবে। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে এমন সময় আবার ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি রিয়া কল করেছে। এই মেয়ে প্রতিদিন কল দেয় কিসের জন্য? একটু শান্তিতে থাকতেই দেবে না দেখছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করলাম, কারণ কল না ধরলে কল দিতেই থাকবে। হ্যালো। হাই, কি করছো? এই তো বসে আছি, আপনি? শুয়ে শুয়ে তোমার কথা ভাবছি। কবে আমাদের বিয়ে হবে, কবে তোমায় কাছে পাবো এইসব। তাহলে ভাবতে থাকেন, আমি কলটা রাখলাম। এই না, তোমার কথা ভাবতে গিয়ে মনে পড়লো তোমার সাথে একটু কথা বলি। সারাদিন ধরে তো কথা বলি নাই, তাই এখন কল দিলাম। কথা তো হয়েছে, এখন কল রাখেন, আমি ঘুমোবো। মাত্রই তো কল দিলাম, কথা হলো কোথায়? ঘুমানোর সময় কল দেন কেন? অন্য কোনো সময় কল দিতে পারেন না? সারাদিন তো তুমি অফিসেই থাকো, তাই তখন কল দিয়ে ডিস্টার্ব করি না। আচ্ছা এসব বাদ দাও, রাতে খাবার খেয়েছো? আপনি? আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে বা কাউকে ভালোবাসো? কি ভাবছেন? রিয়ার প্রশ্নের উত্তরে কি বলবো আমি সেটাই তো বুঝতে পারছি না। এটাই সময় রিয়াকে মায়ের ব্যাপারে বলে ফেলি, নাহলে মায়াকে আমার চিরকালের জন্য হারাতে হবে। কিছু বলতে যাবো তার আগে রিয়া বলে উঠলো, থাকলেই বা কি, আমার সাথে তো তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর তোমার মতো ছেলে কোনো গার্লফ্রেন্ড থাকবে বলে মনে হয় না। হ্যাঁ, থাকলেও ব্রেকআপ করে ফেলবা, কারণ বিয়ে তোমায় আমাকেই করতে হবে। তোমার বুকে শুধু আমিই থাকবো, অন্য কেউ না। রিয়ার এমন কথা শুনে বুঝে ফেললাম সেও আমাকে পাগলের মতো ভালোবাসে, আর তাকে কিছু বললেও লাভ হবে না, ওর কথাগুলোই ওর প্রমাণ। কি হলো, ঘুমিয়ে গেলে নাকি? কথা বলছো না কেন? না, ঘুমাইনি, তবে প্রচুর ঘুম পাচ্ছে, কারণ আজ সারাদিন অফিসে অনেক কাজ করেছি, তার উপর এখন আবার শরীরটাও ক্লান্ত লাগছে। কি বলছো এসব? তোমার শরীর খারাপ হয়নি তো আবার? আরে না, শরীর খারাপ হয়নি, একটু ঘুমলেই সব ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে তুমি এখন ঘুমিয়ে পড়ো, কাল কথা হবে, বাই। বলেই কলটা কেটে দিল রিয়া। যাক, তাহলে বাঁচলাম এর থেকে। কথাটা ভালোই কাজে দিয়েছে দেখছি। সাথে সাথে কলটা রেখে দিল। তারপর মোবাইলটা একপাশে রেখে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, তারপর রেডি হয়ে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। কেবিনে বসে বসে কিছু ফাইল চেক করছি, এমন সময় তমা এসে দরজায় নক করলো। ভাইয়া আসবো? আরে আয়, এত অনুমতি নেই আমার কি আছে? তারপরও তুমি তো অফিসের বস, আর অফিসের বসের কেবিনে অনুমতি না নিয়ে ঢুকলে কেমন দেখায় না? কিন্তু তুই এখন আমায় রাগিয়ে দিচ্ছিস, বলে দিলাম কিন্তু। ওকে ওকে, সরি। এরপর থেকে অনুমতি ছাড়াই কেবিনে ঢুকবো। এবার খুশি তো? তো বল, কিসের জন্য আসলি? আজকে রাতে আমাদের বাসায় তোমার দাওয়াত। আমি গতকালই বাসার জন্য সবকিছু কেনাকাটা করেছি, আর আজকে আসার সময় আম্মুই বলেছেন তোমাকে যেন আমাদের বাড়িতে নিয়ে আসি। আজকে না গেলে হয় না? না, আম্মু তোমার জন্য খাবার রান্না করতে লেগে পড়েছেন। তুমি না গেলে এত খাবার কে খাবে? ওকে, যা তাহলে, যাবো। অফিস শেষে তুই বাইরে আমার জন্য ওয়েট করিস। আচ্ছা, এখন আমি গেলাম। বলে কেবিন থেকে চলে গেল তমা। আমিও আবার কাজে মনোযোগ দিলাম। দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল খেয়ালই করিনি। ঘড়িতে তাকিয়ে দেখি 7টা বেজে গেছে। তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে অফিস বন্ধ করে বাইরে চলে আসলাম। দেখলাম তমা বাইরে দাঁড়িয়ে আছে। চল যাওয়া যাক, আমি তোমার কাছে এগিয়ে গিয়ে বললাম। এতক্ষণে আসার সময় হলো তোমার? দেখো, মশা কামড়িয়ে আমার হাত পা ফুলিয়ে ফেলেছে। সরি রে, আসলে খেয়াল করিনি কখন সন্ধ্যা হয়েছে।
হয়েছে, এবার চলো। চল। তারপর তোমাকে নিয়ে ওদের বাসায় চলে আসলাম। তোমার শুধু বলে দিয়েছে কোন দিকে নিতে হবে, আর আমিও সেদিকে গাড়ি চালিয়ে নিয়ে আসলাম। আসার সময় এক প্যাকেট মিষ্টিও কিনে নিয়ে এসেছি। দাওয়াত খেতে যাচ্ছি, কিছু না নিলে কেমন দেখায় না? অবশ্য তোমার অনেকবার বলেছিল এসবের কিছুই দরকার নেই, আমি তবুও নিয়ে এসেছি। গাড়ি থেকে নেমে সামনে তাকাতেই তো আমি অবাক হয়ে গেলাম, কারণ তোমাদের বাড়ি এতটা খারাপ না যতটা আমি ভেবেছিলাম। বলতে গেলে ধনীদের বাসার মতোই ওদের বাসা। এই ভাইয়া, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যাবা না নাকি? হ্যাঁ হ্যাঁ চল। আচ্ছা, এটা কি তোদের বাড়ি? তাহলে কার? না মানে এত সুন্দর বাড়ি তোদের কিভাবে? আব্বু থাকতে বানিয়েছিল, আর এখন আমরা এটাতেই থাকি। আম্মুকে বলেছিলাম বাড়িটা যেন বিক্রি করে দিতে, কিন্তু আম্মু তো কিছুতেই রাজি হয় না। আব্বুর শেষ স্মৃতি বলে কথা এই বাড়ি রয়েছে, তাই আম্মু এই বাড়িটা বিক্রি করতে চায় না। ও আচ্ছা। এখন ভিতরে চলো। তারপর তোমার সাথে বাড়ির ভেতরে ঢুকলাম। বাহ, ভেতরটা তো দেখতে বেশ সুন্দর। হয়তো আগে তোমার পরিবারের অবস্থা ভালোই ছিল, তারপর বাবা আর ভাইকে হারিয়ে আজ যেমন অবস্থা। আম্মু দেখো কে এসেছে। কে এসেছে, তোর ভাইয়া? একজন মহিলা আমাদের সামনে এসে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আপনি ঠিক মতো ওষুধ খাচ্ছেন তো? হ্যাঁ বাবা, তোমার মুখ থেকে তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি। সত্যি তোমার মতো মানুষ আজকাল এই পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। তুমি আমাদের জন্য কত কিছু করলে, আমরা সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো বাবা। ছি ছি, এইসব আপনি কি বলছেন? আপনি আমার মায়ের মতো, আর তোমাকে তো আমি এখন নিজের বোন বানি। তাহলে তো আমি আপনার ছেলেই বলতে পারেন। ছেলে কি কোনো মা এসব বলে? সত্যি বাবা, তুমি অনেক ভালো। তা বাবা, তোমার পরিবারে কে কে আছেন? আম্মু, আব্বু আর 2 বোন। বোনেরা কি করে? এক বোন পড়াশোনা করে আর এক বোন আমার অফিসে চাকরি করে। আমি তোমার দিকে কথাটা বললাম। সত্যি বাবা, তোমা একটা ভাই হারিয়েও নিজের ভাই খুঁজে পেয়েছে তোমার মধ্যে। ভাইয়াকে আজ খাওয়াতে হবে না, এভাবেই দাঁড় করিয়ে রাখো। আরে হ্যাঁ, আমার তো মনেই ছিল না। তুই খাবার টেবিলে রেডি কর। আর বাবা, তুমি হাত ধুয়ে নাও। খাবার রেডি, চলে আসো। আন্টি এই নেন, আপনার জন্য মিষ্টি এনেছি। আমি আন্টির হাতে মিষ্টিগুলো তুলে দিলাম। আরে এইসব কেন আনতে গেলে কষ্ট করে? অনেক খিদে পেয়েছে আন্টি, চলেন খাবারটাকে খেয়ে নিই। চলো। তারপর সবাই একসাথে বসে মজা করে খাবার খেলাম। খাওয়া শেষে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় দোকান থেকে মিলির জন্য কিছু চকলেট কিনে নিয়ে আসলাম। বাসায় এসে মিলির রুমে গিয়ে ওকে চকলেটগুলো দিলেও খুশিতে আমায় জড়িয়ে ধরলো। আজ হঠাৎ কি মনে করে চকলেট নিয়ে আসলাম? এমনি মন চাইলো তাই আনলাম। আচ্ছা শোন, আম্মুকে বলিস আমি বাইরে থেকে খেয়ে এসেছি, রাতের খাবো না। আচ্ছা। তারপর নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে পড়লাম। বিছানায় বসে কিছুক্ষণ ফেসবুকিং করার পর ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল কিছুটা দিন। এই কয়েকদিনে মায়ের সাথে তেমন কথা হয়নি, তবে রিয়া প্রতি রাতেই কল দিয়ে আমায় জ্বালাতন করতো। আজ শুক্রবার, তাই অফিস বন্ধ। নামাজ পড়ে দুপুরে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলাম। নামাজ পড়ে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করতে লাগলাম। হাঁটাহাঁটি শেষে বাসার দিকে আসতে লাগলাম। হঠাৎ মাঝে রাস্তায় একটা কালো গাড়ি এসে থামলো। তারপর গাড়ি থেকে 2টা লোক বের হয়ে আমার দিকে আসতে লাগলো। কিছু বুঝে ওঠার আগেই ওরা আমার কাছে এসে আমায় ধরে নিয়ে গাড়িতে ঢুকিয়ে দিল আর মুখের মধ্যে একটা স্প্রে মেরে দিল। মুহূর্তের মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে একটা রুমের মধ্যে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় দেখতে পেলাম। চারপাশে তাকিয়ে দেখি বোঝার চেষ্টা করলাম আমি এখন কোথায় আছি। তখনই সামনে একটা মেয়েকে চেয়ারের উপর পা তুলে বসে থাকতে দেখলাম। মেয়েটার দিকে ভালো করে তাকাতে দেখি সে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। বুঝলাম না এই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে কেন, আর এই মেয়েটাই বা কে? পোশাকের স্টাইল দেখে তো কোনো সাধারণ মেয়ে বলে তো মনে হচ্ছে না। ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে আছে মেয়েটা। এই কে আপনি, আর আমাকে এইখানে কারা এনেছে? চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। ও হ্যালো, একটু কথা বলছেন না কেন? মেয়েটার এবার ধ্যান ভাঙলো আর বলল, কিছু বললে? কে আপনি, আর আমাকে এখানে কারা এনেছে? আমার লোকেরা এনেছে। কেন? তোমাকে দেখাবো তাই। কিন্তু আপনি কে, আর আমাকে দেখারই বা কি আছে?
আমায় চিনতে পারছো না? কিন্তু আপনি কে, আর আমাকে এইভাবে দেখারই বা কি আছে? আপনাকে তো এর আগে কখনো দেখিনি, তাহলে চিনবো কিভাবে? আমার দিকে তাকাও আর দেখো আমায় চিনতে পারো কিনা। মেয়েটার কথায় ভালো করে ওর দিকে তাকালাম। চেহারাটা দেখে কিছুটা চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না যে কি হতে পারে মেয়েটা। কি হলো, চিনতে পেরেছো? না। চিনবে কি করে? মেয়েদের সাথে তো শুধুই লুতুফুতু করতে পারো, তাই এই পর্যন্ত কটা মেয়ের সাথে লুতুফুতু করেছো? লুতুফুতু কি? আর আমি কখনো কোনো মেয়ের সাথে লুতুফুতু বললাম? হ্যাঁ, এখন তো কিছুই বুঝবা না, তুমি তো কচি খোকা। কয়েকদিন আগে যে একটা গার্ডের মধ্যে একটি মেয়েকে জড়িয়ে ধরেছিলে, মনে নেই? কথাটা শুনে বুঝতে পারলাম মেয়েটা মায়ার কথা বলছে, কিন্তু এই মেয়ে এইসব জানলো কি করে? তখনই মনে পড়লো ওই ফোন করা মেয়েটার কথা। সেও তো এই ঘটনাটা জানে, তাহলে কি এই মেয়েটাই সেই ফোন করা মেয়েটা? কি ভাবছো এখন? আমার হাত পা খুলে দেন প্লিজ। কেন? প্লিজ খুলেন। হাত পা খুলে দিই আর তুমি পালিয়ে যাবে, তাই তো? না না, আমি পালাবো না সত্যি। আর বাড়ি তো নিশ্চয় একটা লোক রয়েছে, পালালে তো ওরা আমায় ধরেই ফেলবে। আমার কথাগুলো শুনে কি যেন ভাবতে লাগলো, তারপর উঠে এসে আমার হাত পা খুলে দিল। ছাড়া পেয়ে পকেট থেকে মোবাইলটা বের করলাম। এই এই, মোবাইল বের করছো কেন? 1 মিনিট। কাকে কল দিচ্ছ? নিজে দেখেন কাকে কল দিচ্ছি কিনা। নিজে দেখেন কাউকে কল দিচ্ছি না, আর কল দিলে মোবাইল নিয়ে নিন। আমার কথায় মেয়েটা চুপ করে দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো আমি কি করছি। আর আমি ততক্ষণে সেই আননোন নাম্বারটা খুঁজে দিলাম ওই নাম্বারে কল, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে কেন? ফোন লাভ নেই, ও সিম বন্ধ করে রেখেছি। মানে? ওটা আমারই সিম, আর বাংলাদেশে তো বিদেশি সিমে নেটওয়ার্ক পায় না। বিদেশি সিম মানে? নাম্বারটা ভালো করে দেখো একবার। মেয়েটার কথায় নাম্বারটার উপরে চোখ রাখতে আমি অবাক হয়ে গেলাম। এ কি, এ তো বিদেশি সিমের নাম্বার। এতদিন ধরে এই নাম্বার থেকে কল আসলো, অথচ আমি নাম্বার দেখে বুঝতেই পারলাম না যে এটা বিদেশি নাম্বার। আসলে অনেক বছর ধরে ইংল্যান্ডে থেকেছি তো, তারপর বাংলাদেশে কারোর সাথে তেমন কথা হয়নি, শুধু আব্বু আম্মু ছাড়া। তাই হয়তো এখন বাংলাদেশের নাম্বার আননোন নাম্বার মনে হয়, আর বিদেশি নাম্বার বাংলাদেশি। আমি এত বোকা হলাম কি করে? একটা বিদেশি নাম্বার দেখেও চিনতে পারলাম না, নাম্বারটাকে বাংলাদেশি ভেবে নিলাম। কি ভাবছো? হ্যাঁ, না মানে কিন্তু আপনি কে? আর আপনি আমায় কল করে এরকম হুমকি দিচ্ছেন কেন? আর আমি কি করি না করি, কার সাথে দেখা করি, এইসব আপনি জানতেন কিভাবে? আর আপনি বাংলাদেশ থেকে বিদেশি নাম্বার ব্যবহার করতেন কিভাবে? আমি আমার কয়েকটা বডিগার্ডকে তোমার পিছনে লাগিয়ে দিয়েছিলাম। তুমি কি করো না করো সব খবর ওরা আমাকে দিত। আর আমি তোমায় ভালোবাসি তাই তোমায় হুমকি দিয়ে রাখতাম, যাতে তুমি কোনো মেয়ের সাথে প্রেম করতে না পারো। মেয়েটার কথায় অনেকটা অবাক হয়ে গেছি। হব নাই বা কেন? যাকে ভালো করে চিনি না সে যদি বলে আমায় ভালোবাসে, তাহলে যে কেউই অবাক হবে। কিন্তু আপনি কে, আর আমাকে কিভাবে চেনেন? মনে আছে তোমাদের স্কুলে একটা মেয়ে পড়তো, যখন তুমি ক্লাস 1-এ পড়তে? মেয়েটার নাম ছিল ইতি, আমি সেই ইতি। মেয়েটার কথা শুনে ক্লাস 1-এ থাকা ইতির কথা মুহূর্তের মধ্যেই মনে পড়ে গেল। আর হ্যাঁ, এই মেয়েটাকে তো কিছুটা ইতির মতোই লাগছে, কিন্তু এই মেয়ে আমায় ভালোবাসে এটা তো কিছুতেই মাথায় ঢুকছে না। কি হলো, এত কি ভাবছো? কিন্তু তুমি আমায় কিভাবে ভালোবাসলে? ক্লাস 1-এ থাকতে আমাদের পরিচয় হয়েছিল, তাহলে তুমি এত বছর পর আমায় চিনলেই বা কিভাবে? যেহেতু সমবয়সী তাই তুমি করেই বললাম। মনে আছে একদিন শুধু আমি আর তুমি ক্লাসে বসেছিলাম, তখন কেউ ক্লাসে ছিল না। তখন তুমি এসে আমার হাতে একটি চিঠি দিলে, কিন্তু কিছু বলতে পারলে না। তার আগেই ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা এসে পড়ল। কিসের চিঠি? আমার তো মনে পড়ছে না। আরে ওই চিঠি, যে চিঠিতে তুমি আমায় প্রেমপত্র লিখেছিলে। চিঠিটা আমি বাসায় গিয়ে পড়েছিলাম। জানি না তখন থেকে আমার কি হয়েছিল, তখন থেকে আমারও তোমাকে দেখে ভালো লাগতে শুরু করে। তার কয়েক বছর পর হঠাৎ শুনলাম তুমি নাকি পড়াশোনার জন্য বিদেশে চলে গেছো। তখন আমার অনেক খারাপ লেগেছিল তোমার জন্য। সারাদিন মন খারাপ করে বসে থাকতাম, পড়াশোনা ঠিকমতো করতাম না, খাবারও খেতাম না। তাই আব্বু আমাকে ওনার কাছে সুইজারল্যান্ড নিয়ে যান। ওখানে আব্বু আমাকে একটা ভালো দেখে স্কুলে ভর্তি করিয়ে দেন। তারপর থেকে আমি আব্বুর কাছেই থাকতে লাগলাম। ইতির কথা শুনে আমারও মনে পড়ে গেল সেই চিঠি দেওয়ার কথাটা, কিন্তু একটা ভুলের জন্য ইতি ভেবে নিয়েছে চিঠিটা আমি তাকে দিয়েছি।
এখন ইতিকে কিভাবে বলি সেই চিঠি আমি তোমাকে না মায়াকে দেওয়ার জন্য তোমার কাছে দিয়েছিলাম। আসলে তখন ইতি আর মায়া অনেক ভালো বন্ধু ছিল। প্রতিদিন তারা ক্লাসে এক বেঞ্চে বসতো, আর তখন মায়াকে চিঠি দিতে লজ্জা করছিল। তাই ইতির দ্বারা মায়াকে চিঠি দেওয়ার জন্য টার্গেট করেছিলাম। কি হলো, মনে পড়েছে তোমার চিঠির কথা? হ্যাঁ, কিন্তু ওইখানে একটা ভুল হয়ে গেছে। আসলে তুমি যা ভাবছো তা নয়। ওই চিঠিটা আমি মায়াকে দেওয়ার জন্য তোমার কাছে দিয়েছিলাম। চিঠিটা দিয়ে কিছু বলতেই পারলাম না, তার আগে ক্লাসে কয়েকটা ছাত্রছাত্রী চলে আসে। তাই আমিও নিজের সিটে এসে বসে পড়ি। ভাবলাম স্কুল ছুটি হলে তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো, কিন্তু স্কুল ছুটির পর তোমাকে আর কোথাও খুঁজেই পেলাম না। পরের দিন আর চিঠির কথাই মনে ছিল না, তাই আর চিঠির বিষয়ে কিছু বলতে পারিনি। কি বলছো তুমি এসব? না, তুমি মিথ্যা বলছো। তুমি চিঠিটা আমাকেই দিয়েছিলে, আর তুমি আমাকেই ভালোবাসো। তুমি শুধু আমার, আর কারণ না। কথাগুলো বলে ইতি আমাকে ঝাপটে জড়িয়ে ধরলো। আমি ওর এমন কাজে মোটেও প্রস্তুত ছিলাম না। এখন এদিকে বোঝাতে হবে, অনেক কষ্ট হবে বোঝাতে যে চিঠিটা আমি তাকে না মায়াকে দিতে চেয়েছিলাম। আসলে চিঠিতে মায়ের নাম উল্লেখ করিনি, এতে এত বড় সমস্যা তৈরি হয়ে গেল। চিঠিতে মায়ের নাম উল্লেখ করলে হয়তো আজ বিষয়টা এত দূর পর্যন্ত আসতো না। ইতি প্লিজ ছাড়ো আমায়, আমি তোমাকে ভালোবাসি না, আমি মায়াকে ভালোবাসি। আর ওই চিঠিটাও আমি মায়াকে দেওয়ার জন্য তোমায় দিয়েছিলাম, বাট ওই সময় ক্লাসে ছাত্রছাত্রীরা চলে আসায় তোমাকে আর কিছু বলতে পারিনি। এখন তুমিই বলো, এখানে কি আমার কোনো ভুল আছে? আমি এত কিছু বুঝি না, তুমি শুধু আমার। তোমাকে না পেলে আমি মরেই যাব। অনেক ভালোবাসি তোমায়। জড়িয়ে ধরা অবস্থায় কেঁদে কেঁদে বলল ইতি। ইতি প্লিজ পাগলামি বন্ধ করো। সবকিছু চাইলেই হয় না, আর সবকিছু জোর করে পেলেও ভালোবাসাটা জোর করে হয় না। ভালোবাসতে হলে দুজনের মনেই একে অপরের জন্য ফিলিংস থাকা দরকার, যেটা তোমার জন্য আমার মনে নেই। কারণ আমার সবকিছু জুড়ে শুধুই মায়া আছে, আর আমি তাকেই ভালোবাসি। কথাগুলো বলে ইতিকে নিজের থেকে জোর করেই ছাড়িয়ে নিলাম। মায়ের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? আমার কথাগুলো শুনে কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর মুখে একটা পৈশাচিক হাসি এনে বলল, চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি। সেটা জানি না, তবে এটা বলতে পারবো যে মায়ের জন্যই শুধু আমার মনে ফিলিংস আছে, আর কারোর জন্য নয়। কিন্তু মায়াকে হয়তো আমি আর এই জীবনে পাবো না, কারণ আব্বু ওনার এক বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছেন, আর ওই মেয়েটার সাথে আমার এঙ্গেজমেন্টও হয়ে গেছে। ইতি তার গাড়ি দিয়ে আমাকে বাসায় ড্রপ করে দিয়ে চলে গেল। আমিও বাসায় ঢুকে সোজা রুমে চলে আসলাম। ইতিকে নিয়ে এখন খুব টেনশন হচ্ছে, বিশেষ করে তার ব্যবহারে। যে মেয়েকে ভুল করে একটা চিঠি দেওয়াতে সেই ছোট্টবেলা থেকে আমায় ভালোবেসে এসেছে, দিনের পর দিন আমায় হুমকি দিয়ে এসেছে অন্য মেয়ের সাথে মেশামেশি করার জন্য, সেই মেয়ে এত সহজে কিভাবে আমায় ছেড়ে দিল? কিছুই তো মাথায় ঢুকছে না। তবু ইতির শেষ কথাটা শুনে মনে কিছুটা শান্তি পাচ্ছি। গাড়ি ড্রাইভ করতে করতে ইতি বলেছিল, তোমার কথাগুলো শুনে আমি বুঝতে পেরেছি যে ভালোবাসা একজনের দ্বারা হয় না। দুজনের মনে যদি একে অপরের জন্য ভালোবাসা না থাকে, তাহলে কখনোই সেই ভালোবাসা পূর্ণতা পায় না। তোমাকে জোর করে হয়তো আমি নিজের করে নিতে পারবো, কিন্তু এতে আমি তোমার ভালোবাসা কখনোই পাবো না। তুমি একদম চিন্তা করিও না, যে করেই হোক আমি মায়ের সাথে তোমার মিল করিয়ে দেব। এটা আমার কথা রইল তোমার কাছে। ইতির এই কথাগুলো শুনে কিছুটা হলেও শান্তি পাচ্ছে। যাক, ইতিরা বুঝতে পেরেছে যে জোর খাটালেই ভালোবাসা পাওয়া যায় না। কিন্তু রিয়া এই কথাটা বুঝতে পারছে না। যদি রিয়াও এটা বুঝতে পারতো, তাহলে আমার আর মায়ের মধ্যে আজ কোনো বাধা থাকতো না। কিছুক্ষণ পর আম্মু এসে খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। আমিও নিজে গিয়ে সবার সাথে বসে খাবার খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর রুমে এসে রেডি হয়ে অফিসে চলে গেলাম। আজ অফিসে কাজে তেমন খুব একটা চাপ নেই বলে বসেই সারাটা দিন কাটিয়ে দিলাম। সন্ধ্যাবেলা অফিস বন্ধ করে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে রুমে এসে বসে বসে ফোন টিপছি, আর এমন সময় রিয়ার কল আসলো। হ্যালো, কি করছো? কই কিছু না তো। রাতে খেয়েছো? আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করলা না যে? সরি, মনেই তো নেই। আপনি খেয়েছেন? তা আমাকে কি তুমি করে বলা যায় না? আপনি বলেন, আমি বলতে পারবো না। ওকে, প্রবলেম নেই, বিয়ের পরে না হয় তুমি করে বলিও। কিছু বললাম না তো। আচ্ছা, যে কারণে ফোন করলাম শোনো। তুমি বলেছিলে না হুট করে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, অথচ তুমি
বলেছিলে না হুট করে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেল, অথচ দুইজন একে অন্যকে ভালো করে বুঝতে পারলাম না। তাই আমি ভাবছি কাল একবার আমরা দুইজন কোথাও ঘুরতে যাব। সারাদিন ঘুরবো আর অনেক মজা করব। এতে আমরা একে অপরকে কিছুটা হলেও বুঝতে পারবো। কি বলো, কাল ঘুরতে যাবা? আমায় তো প্রতিদিন অফিসে যেতে হয়। আপনি গতকাল বললেন না কেন? গতকাল তো শুক্রবার ছিল, আমিও ফ্রি ছিলাম। গতকাল না মনেই ছিল না, সমস্যা নেই। কাল কষ্ট করে আঙ্কেলকে বলে আমায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য একটু টাইম নিয়ে নাও। না, কাল পারবো না। তাহলে কবে পারবা? আগামী শুক্রবার আসলে নিয়ে যাবেন। যাওয়ার কোনো ইচ্ছাই নেই, শুধু একটা অজুহাত দেখিয়ে বাঁচতে যাচ্ছে আর কি। আগামী শুক্রবার আসতে তো অনেক দেরি আছে। না, আমি এতদিন ওয়েট করতে পারবো না। আমরা কালকেই ঘুরতে যাব, ব্যাস। আমি আর কিচ্ছু জানি না। আরে আপনি বুঝছেন না কেন? আমি অফিসে রেখে কোথাও যেতে পারবো না। আব্বুর শরীর তেমন একটা ভালো নেই, তাই এখন আমাকে অফিস সামলাতে হবে। ওকে, 2 দিন পর আমরা ঘুরতে যাব, রাজি? না, আমি শুক্রবার ছাড়া পারবো না। দেখা যাবে কিভাবে না পেরে থাকিস। যা, এখানে রাগের কি আছে? ওকে, আমিও দেখবো কিভাবে আমায় ঘুরতে নিয়ে যায় মেয়েটা। আমি মনে মনে ভাবতে থাকলাম। 2 দিন ধরে তো মায়ের সাথেও তেমন একটা কথা হচ্ছিল না। ফোন দিলেও ফোনটা ধরবে না জানি। কালকে আবার মায়ের ভার্সিটিতে যাব, ওর সাথে কথা হয়ে যাবে আর ওকে দেখাও হয়ে যাবে। তারপর মোবাইলটা একপাশে রেখে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর রেডি হয়ে গাড়িতে নিয়ে মায়ের ভার্সিটিতে চলে আসলাম। এসে মায়াকে ভার্সিটির ভিতরে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। আজ ওর বান্ধবীদেরও কোথাও দেখছি না। হতাশ হয়ে চলে আসতে যাব, তখনই দেখলাম মায়া একটা ছেলের সাথে কথা বলতে বলতে ভার্সিটির ভিতরে ঢুকছে। আমি তাড়াতাড়ি মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম। কেমন আছো মায়া? ভালোই, তুমি? আছি একরকম। তা হঠাৎ এখানে কেন? তোমার সাথে দেখা করতে আসলাম। আমার সাথে দেখা করার কি আছে? তা তোমার হবু বউয়ের কি খবর? তোমায় ফোন দিলে তো ফোন ধরো না, তাই দেখা করতে এখানে চলে আসলাম। দেখা তো হয়েছে, এবার কিছু বলার থাকলে বলো, না হলে আমি গেলাম। এত তাড়ার কি আছে? তা তোমার সাথে এই ছেলেটাকে? কেউ না, আমার ক্লাসমেট। ও, তা তোমার সাথে কি করছে? গতকাল সে ভার্সিটিতে আসেনি, তাই ক্লাস নোট নিতে আমার কাছে এসেছে। ও, তা এখন একটু আমার সাথে কথা বলতে পারবা? কিছু কথা ছিল। কি কথা বলো?